ট্রান্সফার মার্কেট যদিও ওপেন হয় নাই এখনো, বেশ কিছুদিন বাকি আছে ট্রান্সফার মার্কেট ওপেন হইতে। কিন্তু আহ, বর্তমান ক্লাবগুলোর মধ্যে, ক্লাবগুলোর ফ্যান বেজের মধ্যে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে যে কে কি করবে, কার কি করা উচিত। যদিও এখন পর্যন্ত অন্য অন্য ক্লাবগুলোর অবস্থা মোটামুটি ঠান্ডা, বাট অন্যদিকে কিন্তু বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ইন্টারনাল কিছু বিষয় নিয়ে বেশ কথাবার্তা চলতেছে। তো যদি একেবারে শুরু থেকে শুরু করি, যদি আমি আগে ছোট ছোট নিউজ গুলো দিই, যে যেমন ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ছোট একটা নিউজ আছে, যেমন যেমন হলো ম্যানচেস্টার ইউনাইটেডে কবি মেনু, যে কিনা আমরিমের আন্ডারে চলে যেতে চেয়েছিল, কারণ তার সে এখানে গেম টাইম পাচ্ছিল না এবং অনেক রকম সমস্যা তার হচ্ছিল, সে খেলতে পারফরমেন্স সেরকম আসতেছিল না। তো সেই জন্য কিন্তু সে চলে যেতে চেয়েছিল, বাট অল অফ আ সাডেন এখন যখন মাইকেল ক্যারিক আসছে এবং দলটা ভার্জ অফ প্লেইং ইন চ্যাম্পিয়ন্স লিগ, ওই সময় এসে যখন কবি মেনু এবং অন অফ গেম টাইম পাচ্ছে, তো এই সময় এসে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কনভিন্স করতে পারছে কবি মেনুকে যে সে যেন কন্ট্রাক্ট রিনিউ করে, এবং কন্ট্রাক্টটা ভালো একটা রিনিউ হয়েছে। 2031 পর্যন্ত তার কন্ট্রাক্ট সম্ভবত রিনিউ হয়েছে। সো ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটা ভালো খবর যে তাদের হোম গ্রাউন্ড প্লেয়ার, তাদের একাডেমি প্লেয়ার তাদেরকে ছেড়ে যাচ্ছে না। এবার আসে যদি আসে এবং সে বার্সেলোনায়, এরপরে সে বার্সেলোনা যদি আসি, বার্সেলোনায় সবচেয়ে বড় খবরটা হচ্ছে বর্তমানে যেটা একেবারে লেটেস্ট খবর, সেটা হচ্ছে হানসি ফ্লিক তার কন্ট্রাক্ট রিনিউ করছে। দেখেন, কন্ট্রাক্ট রিনিউ যে হবে হবে এটা মোটামুটি ওয়ার্ল্ডের মোটামুটি প্রত্যেকটা ফ্যান বেসই জানতো, সবাই মোটামুটি জানতো যে হানসি ফ্লিক তার কন্ট্রাক্টটা রিনিউ করবে, এক্সটেন্ড করবে। কিন্তু প্রশ্ন ছিল যে বছরের জন্য করবে, সেটা হয়তো বা 1 বছর কিংবা 2 বছর, এরকম কিছু হইতে পারে। কারণ আমরা দেখি না যে খুব লম্বা সময় একটা কোচ তার টিমকে কোচিং করে। নাওয়াডেজ এটা হয় না, শুধুমাত্র আমরা ওই আর্সেনাল এবং অ্যাটলেটিকো মাদ্রিদকে না দেখলে অথবা ওরকম বুঝবো যে, এবং এছাড়া কিন্তু খুব বড় কোচ না হলে ওরকম বড় বড় কন্ট্রাক্ট পায় না, বা বড় বড় সময় লম্বা সময় ধরে কোচিং করে না। তো সেই জায়গা থেকে একটা সন্দেহ ছিল যে হানসি ফ্লিকের সাথে কত দিনের বা কত বছরের কন্ট্রাক্টটা করবে। খুবই সারপ্রাইজিং, হানসি ফ্লিকের সাথে 2031 পর্যন্ত মানে 3 বছরের একটা কন্ট্রাক্ট হয়েছে। তো হানসি ফ্লিকের একটা ভিশন আছে, এই ক্লাবটাকে নিয়ে একটা মিশন আছে, একটা ভিশন আছে যে এই ক্লাবটাকে সে একটা স্টেজে দাঁড়া করায় দিতে চায়। এবং তার একটা ড্রিম আছে, সেই ড্রিমটা হচ্ছে সে এই ক্লাবটাকে নিয়ে একটা ইউসিএল জিততে চায়। এখন যদি ডেকো এবং লাপোর্তা মিলে যদি তাকে সেই প্রপার সাপোর্টটা দিতে পারে, সেই প্রপার প্যাকিংটা করতে পারে পিছন থেকে, যে আহ, যে কোনো সাইনিং সে যাবে, সে যেরকমই প্রোফাইল হোক, হয়তো বা সেই ডিজার্ভিং যেই প্লেয়ারটা সেটা না হতে পারে, বাট সেই প্রোফাইলের একটা ভালো প্লেয়ার হতে পারে। বা আমরা হয়তো বা, যেমন আমি একবার উদাহরণ দিয়ে বলি যে, হ্যাঁ, এখন হানসি ফ্লিক একটা নাম্বার 9 চাইছে। এখন আমরা আমাদের টার্গেট হচ্ছে হুইগুলিয়ান আলভারেজ, সেটা নিয়ে আমরা কথা বলবো, এইসব বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে। বাট সেরকম যদি কিছু না হয়, তাহলে একটা একটা অ্যাটলিস্ট একটা ভালো স্ট্রাইকার তো আমরা ডিজার্ভ করে, এবং হানসি ফ্লিকও ডিজার্ভ করে, ক্লাব ডিজার্ভ করে যে এই সময়ে এসে যখন চ্যাম্পিয়ন্স লিগে আমরা বারবার সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে গিয়ে ভাগ করে যাচ্ছি, তখন there is something যে এখানে ল্যাকিংস আছে, সেই ল্যাকিংস গুলো পূরণ হলে বার্সেলোনা তার কাঙ্ক্ষিত যে চ্যাম্পিয়ন্স লিগটা সেটা জিততে পারে। এখানে জিতা না জিততে সেটা তো সব শুধু তকদিরের বিষয়। যদি উপরে কপালে থাকে তো জিতবে, বাট জেতার জন্য যে এফোর্টটা আমার দেওয়া দরকার, সেই এফোর্টটাকে আমি 100% দিতে পারছি কিনা, এইটা হচ্ছে দেখার বিষয়। তো আমার মনে হয় যে যেহেতু 3 বছরের কন্ট্রাক্টটা বার্সেলোনা হানসি ফ্লিকের সাথে করছে, আমার মনে হয় বার্সেলোনারও একটা ভিশন আছে, মিশন আছে যে তারা ওই হানসি ফ্লিকের হাত ধরেই চ্যাম্পিয়নটা জিততে চায়। তো দেখা যাক এখন ওই বিষয়গুলো কতটুকু কাজ করে, কতটুকু বাস্তবায়ন যাইতে পারে, এটা এটা তো সময় সাথে সাথে বোঝা যাবে। এবার আসে যদি পরবর্তী বিষয়গুলোতে, যে সবচেয়ে বড় খবর হচ্ছে বার্নার্ডো সিলভা কিন্তু বার্সার সাথে লিঙ্কড, এবং সে কিন্তু ফ্রি এজেন্ট বার্সেলোনায় আসতে চায়। এবং হি অফার্ড হিমসেলফ যে বার্সেলোনাকে, যে আমি বার্সেলোনায় আসতে চাই, এবং এই জন্য সে তার ওয়েজেস কমাতে চাইছে। এখন দেখেন বার্সেলোনার জন্য কেন এটা কনসিডার করার মতো একটা বিষয়, বিকজ অফ ফার্স্ট অফ অল বার্নার্ডো সিলভা ফ্রিতে আসতেছে। বার্নার্ডো সিলভার এখনো পর্যন্ত 2-3 ইয়ার্স, 2-3 সিজন ইজিলি দেওয়ার মতো আছে। অ্যাটলিস্ট একটা বছর তো স্যার, মানে স্টার্টিং ইলেভেনে দেওয়ার মতো এখন তার ওই সময়টা বা সুযোগটা আছে। এছাড়াও কিন্তু সে আরো 2 বছর আপনাকে বেঞ্চ থেকে সে সাপোর্টটা দিতে পারবে। কারণ আমরা দেখি যে 33-34 বছর বয়স পর্যন্ত কিন্তু একটা প্লেয়ার অনায়াসে খেলে। তো সেই জায়গা থেকে কিন্তু বার্নার্ডো সিলভার মতো একটা ক্যালিবারের প্লেয়ার আমার মনে হয় যে আরো আরো বেশি সময় দিতে পারে। তো আমার মনে হয় এই কারণে বার্সেলোনাকে এই জিনিসটা কনসিডার করা উচিত যে, আম যদিও আমাদের মিডফিল্ডটা খুব স্ট্যাকড, বাট আমার কিন্তু বার্সেলোনা চাচ্ছে যে কাসাডোকে সেল করতে। এখন যদি কাসাডোকে সেল করে, আমি আমি বার্সেলোনা ফ্যান, আমিও চাই কাসাডো সেল হোক, কারণ কাসাডো ওইভাবে গেম টাইম পাবে না।
একটা ইয়াংস্টার, একটা ইয়াং প্লেয়ার যদি গেম টাইম না না পায়, সে তার ডিজায়ার যেই গোলটাকে অ্যাচিভ করতে পারবে না। আর মনে হয় না যে একটা ক্লাবের সাথে একটা প্লেয়ারকে এরকম নিঃস্বার্থ তার যে চাওয়া পাওয়া বলে সেগুলো বলি হয়ে যাক। তো আমিও চাই যে কাকা তার ওখানে একটা ভালো ক্লাবে যায় যেখানে সে গেম টাইম পাবে, অ্যাটলিস্ট 60-70% গেম টাইম সে পাবে। এখন এইসব সময় যখন আপনি যদি কাকাটাকে সেল করে দেন, তাহলে কিন্তু আপনার মিডফিল্ডে একটা সমস্যা বার্সেলোনার প্রতি সিজনই দেখা যায় যে কেউ না কেউ ইনজুরি থাকে এবং ইনজুর থাকে কোনো লম্বা সময় যেন ইনজুর থাকে। এখন দেখেন এই সিজনে ফ্রেঙ্কি ডিয়ং মাল্টিপল টাইম ইনজুরিতে ছিল, পেদ্রি ইনজুরিতে ছিল, আপনার মার্ক বার্নাল ইনজুরি থেকে ফিরছে। এইসব সময় তখন কিন্তু বার্সেলোনার একটা বিপদ হয়ে যায়। আমরা কিন্তু দেখেছি ইরিক গার্সিয়াকে ফোর্সফুলি মিডফিল্ডে খেলানো হয়েছে। তো সেই জায়গায় কিন্তু আমার মনে হয় যে যদি বার্নার্ডো সিলভা আসে, তাহলে বার্সেলোনার জন্য সেই স্পেসটা তৈরি হবে যে আচ্ছা কেউ ইনজুরিতে পড়লে কিন্তু সিলভা খেলতে পারে। এবং শুধু এই কারণে না, সিলভা কিন্তু ওয়ান অফ দ্য প্লেয়ার যে কিন্তু পুরো সিজনে ইনজুরড হয় না। সে কিন্তু ইনজুরি প্রোন একটা প্লেয়ার না। সেটা আপনারা তার স্ট্যাট গুলো দেখেন, সে প্রতি সিজনেই প্রায় 50টা করে ম্যাচ খেলে। 40-50টা করে ম্যাচ সে প্রতি সিজনেই খেলে। সে কিন্তু ইনজুরড খুব কম হয়। মানে সে ইনজুরড হয় না। হি ইনজুরি প্রোন, নট ইনজুরি প্রোন প্লেয়ার। তো ওই জায়গা থেকেও কিন্তু বার্সেলোনাকে কনসিডার করা উচিত যে বার্নার্ডো সিলভাকে ক্লাবে আনার যে বিষয়টা। এবং যেহেতু বার্সেলোনাকে সিলভা নিজে বলছে যে আমি আসতে চাই, সো আমার মনে হয় যে তাকে ওই সুযোগটা দেওয়া উচিত। এবং সাথে যদি কন্ট্রাক্ট জনিত কোনো কথাবার্তা থেকে থাকে যে ঠিক আছে তুমি এই কথা তুমি কমানোর পরও তোমার এতটুকু হচ্ছে না, আমাদের আরেকটু কমাইতে হইতে পারে, সেটা বার্সেলোনা উচিত সিলভার সাথে কথা বলা এবং সেটা সর্ট আউট করা। আমি মনে করি যে বার্সেলোনা এই সিলভাকে ক্লাবে আনা উচিত। এরপর যদি আসি যেই ডিজায়ার যেই পজিশনটা নাম্বার 9 নিয়ে বার্সেলোনা এখনো খুব চিন্তিত বর্ডার। কারণ এখনো কিন্তু তারা কোনো ফিক্স কিছু করতে পারে নাই। তারা এখন আবার নতুন করে তারা জাও পেদ্রোর সাথে লিঙ্ক করার চেষ্টা করতেছে। কিন্তু এটাও অনেক আনরিয়ালিস্টিক মনে হচ্ছে। বাট যেটা বিষয়টা হচ্ছে যে বার্সেলোনা পসিবল প্রত্যেকটা প্লেয়ারের জন্য যাচ্ছে, সেটা যেই হোক। এখন দেখেন বার্সেলোনার প্লেইং স্টাইল কি বলে, কি চায় বার্সেলোনার প্লে স্টাইল। বার্সেলোনার একটা প্লে স্টাইলে এমন একটা নাম্বার 9 চাই যে সে ফলস 9 বিষয়টা কিরকম হয় যে আপনি যখন একটা টিম আপনার যখন কাউন্টারে কাউন্টারে যাচ্ছেন, আপনি যখন অপোনেন্টের জন্য কাউন্টারে যাচ্ছেন, তখন আপনিও কিছুটা নিচে নামেন। এবং আপনি যখন কাউন্টার দিচ্ছেন, তখনও আপনি কিছুটা নিচে নেমে আপনার মিডফিল্ডের সাথে ওই কোলাবোরেশনটা করে দেন। আপনি আপনার ফরওয়ার্ড রানগুলো নেন, সেখান থেকে কিছু পাস বের করেন এবং সেখান থেকে স্পেসটা খুললেন, যেখান থেকে হয় আপনি নাহলে আপনার যে কোনো একটা উইঙ্গার সেই স্পেসটা এক্সপ্লয়েট করতে পারবে এবং সেখান থেকে সুযোগটা ক্রিয়েট করবে। সো অ্যাটলিস্ট মানে ইন আ সেন্স যে বার্সেলোনাকে এমন একটা প্লেয়ার লাগবে যে নিচে নামবে, মিডফিল্ড পর্যন্ত অ্যাটলিস্ট আসবে এবং সেখান থেকে খেলাটা বিল্ড আপ করবে। সো এই জন্য আপনাকে এরকম কিছু বার্সেলোনা এমন প্লেয়ারের জন্য যাচ্ছে। এখন দেখেন এরকম প্লেয়ার খুব হাতে কিন্তু খুব বেশি নেই। আপনি হুলিয়ান আলভারেজকে পাবেন, আপনি জাও পেদ্রোকে পাবেন, আপনি ওসিমেনকে পাবেন, আপনি এইসব নাম্বার 9 গুলোকে আপনি পাবেন। তো বার্সেলোনা পসিবল ওই সবগুলো প্লেয়ারের জন্য যাচ্ছে যে যারা অ্যাটলিস্ট এই সিস্টেমের জন্য ফিট হয়। তো এই জাও পেদ্রোকে আনা কতটুকু সম্ভব, এটা মানে টেকনিক্যালি বলেন, আপনার ফিনান্সিয়ালি বলেন, সব দিক থেকে কতটুকু সম্ভব দেখেন। এটা এখন পর্যন্ত আনরিয়ালিস্টিক যে আপনার জাও পেদ্রোকে বার্সেলোনা আনতে পারবে, বিকজ অফ জাও পেদ্রোর কন্ট্রাক্ট আছে 2033 পর্যন্ত। 2033 পর্যন্ত এই প্লেয়ারটার কন্ট্রাক্ট আছে। আপনার চেলসি তাকে সম্ভবত ব্রাইটন থেকে প্রায় 70 মিলিয়ন প্লাস কিছু একটা দিয়ে, 70 মিলিয়ন প্লাস ওয়েজেস, সরি, ট্রান্সফার মার্কেট ফিস দিয়ে তাই কিন্তু চেলসিতে আনছিল। এবং চেলসিতে সে কিন্তু মাত্র একটা সিজন খেলছে। এখন ধরেন যদি ইন আ সেন্স যে ঠিক আছে আমি, যদিও এখন পর্যন্ত কিন্তু আপনার জাও পেদ্রো বলে নাই যে সে আম, বার্সেলোনায় আসতে চায়, এরকম কোনো কথা কিন্তু জাও পেদ্রোর এজেন্ট বা এরকম কোনো রিউমার শোনা যায় না। কিন্তু ধরে নিলাম যে জাও পেদ্রো বার্সেলোনায় আসতে চায়, কিন্তু এরপরেও কিন্তু কন্ট্রাক্টটা অনেক হাই টাইমের জন্য এখন কিন্তু চেলসির কাছে আছে। এখন চেলসি কোনো সময় তার এরকম একটা প্লেয়ারকে, যার বার্সেলোনা যখন চাচ্ছে, তখন তাকে অ্যাটলিস্ট 70 মিলিয়নের নিচে তো বেচবে না। অ্যাটলিস্ট 70 মিলিয়নের না, 70 মিলিয়নের বেশিতে বেচবে। এবং শুধু 70 মিলিয়ন না, সেটা হয়তো বা 80, 90 এবং 100 মিলিয়নও হইতে পারে। তো বার্সেলোনার কাছে কি ওই ফ্লেক্সিবিলিটিটা আছে যে সে এখন 100 মিলিয়ন এক্সপেন্ড করে যে তাকে জাও পেদ্রোর মতো একটা স্ট্রাইকার আনবে। তো এবং জাও পেদ্রো আবার অন্য দিক থেকে কিন্তু পুরোপুরি স্ট্রাইকার না, সে কিন্তু মূলত তার যদি হিটম্যাপ গুলো দেখেন, সে কিন্তু রাইট সাইডে তাকে বেশি দেখা যায়। তো লাইফ এবং লেফট সাইডে তাকে, অথবা তাকে বেশি অপারেট দেখা যায়, তাকে ওই সেন্ট্রালি অপারেট করা থেকে তাকে দুই উইং এ বেশি অপারেট করতে দেখা যায়। তো এটাও একটা বিষয় থাকবে, টাকার একটা বিষয় আছে এবং চাওয়ার একটা বিষয় আছে। তো আমার মনে হয় না যে আপনার
জাও পেদ্রো একটা সুইটেবল অপশন বার্সেলোনার জন্য। যদি বার্সেলোনা যাইতে চায়, আমার মনে হয় যে বার্সেলোনার জন্য যে বার্সেলোনা যে লিস্ট করছে শর্ট লিস্ট, সেখানে যদি আপনি দেখেন, সেখানে জুলিয়ান আলভারেজ তাদের টপ প্রায়োরিটি, সেকেন্ড হচ্ছে ওসিমেন, থার্ড হচ্ছে জাও পেদ্রো। সো আমার মনে হয় যদি ইন আ সেন্স যদি 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 ইন কেস যদি আপনার আলভারেজ না হয়, আমার মনে হয় যে বার্সেলোনা শুড গো ফর ওসিমেন। এবং ওসিমেনকে যত বাজেট যতই চায় না কেন তারা, 60-70 যাই চাই না কেন, যাই চায় না কেন, আপনার মনে হয় যে আমার মনে হয় যে ওসিমেনকে আনা উচিত। আর যদি ওসিমেনকে আনতে না পারে ফর সামথিং, টাকার জন্য বা বলেন যে ওয়েজেস গ্যাপ পূরণ করতে না পারার জন্য যদি আনতে না পারে, আমার মনে হয় আফলানি হইতে পারে একটা ভালো অপশন। আর যদি আফলানিও নাও হইতে পারে, তাহলে আমার মনে হয় যে বার্সেলোনাকে এই সিজন নাম্বার 9 ছাড়াই থাকতে হইতে পারে। তো আফলানি কিন্তু একটা চিপার অপশন হতে পারে, 30-35 মিলিয়নের একটা সম্ভবত তার একটা রিলিজ ক্লজ সম্ভবত আছে। তার এটা আমি শিওর না, বাট হয়তো বা 20-35 এর মধ্যে একটা সংখ্যা, যেটা তার রিলিজ ক্লজ আছে, এবং তার ওয়েজেস অত বেশি হাই না। তো আমার মনে হয় যে যদি রবার্ট লেভানডস্কি সিজন ছেড়ে চলে যায়, তাহলে আমার মনে হয় যে ওসিমেনকে আনা উচিত, যদি আমরা আলভারেজের ডিলটা ক্র্যাক করতে না পারি। আর যদি আরেকটা খবর দেই, সেটা হচ্ছে যে ইট ইজ অলমোস্ট ডান যে আপনার হয়তোবা বাস্তোনিকে বার্সেলোনার জার্সিতে দেখবো নেক্সট সিজন ইনশাল্লাহ। কারণ অলরেডি তার সাথে আফটার টার্মস এর কন্ট্রাক্ট তো শেষ হয়ে গেছে বার্সেলোনার। এখন ক্লাব পর্যায়ে কথাবার্তা চলতেছে। এখন বার্সেলোনা চেষ্টা করতেছে যতটুকু সম্ভব কমানো যায়, সেরকম 60 মিলিয়নের একটা অফার ইন্টার থেকে আসছে, এবং সেটা হয়তো বার্সেলোনা আরো যতটুকু সম্ভব কমানোর জন্য চেষ্টা করতেছে। এবং সেটা হইলে বার্সেলোনা যতটুকু যাইতে পারে এবং যতটুকু কমাইতে পারে বার্সেলোনা যাবে। এবং বার্সেলোনা ভেরি ডেসপারেট, এবং এটা মোটামুটি 90% ওয়ার্ক ডান যে আপনার বার্সেলোনা হয়ে খেলবে। তো দেখা যাক কি হয়। এই ছিল মোটামুটি এই সপ্তাহখানেকের মধ্যে ট্রান্সফার নিউজ গুলো, যদিও খুব বেশি কিছু নাই। এবং এছাড়া এখন রিউমার শোনা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের ইন্টারনাল কিছু সংকোপা চলতেছে। এক পাশে আপনার বেলিংহাম চলে গেছে, এক পাশে এম বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়ররা চলে গেছে, অন্য পাশে আর্দা গুলার এবং কিলিয়ান এমবাপ্পেরা চলে গেছে। যে এখন এই ক্লাবের এই এরকম অবস্থা বিশ্বাস হয়, কারণ ক্লাবের যে সিনার্জি বিল্ড আপ হচ্ছে না, এবং একের পর এক সিজন খারাপ যাচ্ছে। তো এরপরে এইসব সমস্যা হয় একটা ক্লাবে। বাট আমার মনে হয় যে এইসব যদি সম্ভব হয়েও থাকে ইন সেন্স, তাহলে আমার মনে হয় যে খুব দ্রুতই সমাধানটা হয়ে যাবে। কারণ হোসে মরিনিও খুব বেশি লিঙ্কড এর মধ্যে সাথে। এবং যদি জানি না হোসে মরিনিও আসলে কি হবে বা কতটুকু বেটারমেন্ট এই ক্লাবের জন্য সে এই পর্যায়ে এসে দিতে পারবে। বাট দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।